আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন, হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত। তো ফার্স্টে আমাদের জানতে হবে যে ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণবাত জিনিসটা কী। A tropical cyclone is a rapidly rotating storm system characterized by a low pressure center, a closed low level atmospheric circulation, strong winds, and a spiral arrangement of thunderstorms that produce heavy rain. বাংলায় তাহলে বুঝিয়ে দিই যে ক্রান্তীয় ঘূর্ণবাত হচ্ছে একটি দ্রুত ঘূর্ণায়মান একটি ঝড়, যার কেন্দ্রে নিম্নচাপ থাকবে এবং তীব্র গতিবেগে বায়ুপ্রবাহ হবে, তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হবে। Depending on its location and strength, a tropical cyclone is referred to by different names. তাদের অবস্থান এবং শক্তির সাপেক্ষে ক্রান্তীয় ঘূর্ণবাতকে এক একটা জায়গাতে এক একটা নামে জানা যায়, যেমন হারিকেন, টাইফুন, ট্রপিক্যাল স্টর্ম, সাইক্লোনিক স্টর্ম, ট্রপিক্যাল ডিপ্রেশন, অথবা সিম্পলি একটা সাইক্লোন। A hurricane is a tropical cyclone that occurs in the Atlantic Ocean and northeastern Pacific Ocean. And a typhoon occurs in the northwestern Pacific Ocean. While in the South Pacific or Indian Ocean, comparable storms are referred to simply as tropical cyclones or severe cyclonic storms. তাহলে কি বলছে এখানে, যে আটলান্টিক ওশেনে যে ট্রপিক্যাল সাইক্লোন সেটাকে আমরা হারিকেন বলে থাকি, আটলান্টিক ওশেন এবং উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে। টাইফুন কোথায় হচ্ছে? উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর বা আমাদের ভারত মহাসাগরে আমরা এগুলোকে সিম্পলি ট্রপিক্যাল সাইক্লোনস বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মস বলে থাকি। এই যে মানচিত্রটা দিয়েছি, সেই মানচিত্রটা থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে কোথায় কি নামে জানা যায় এবং কোথায় কোন সময়ে এগুলো বেশি পরিমাণে দেখা যায়। যেরকম আমাদের ট্রপিক্যাল সাইক্লোনস যেটা ভারতে মহাসাগরের অক্টোবর থেকে মে মাসে পাওয়া যাবে, এই উপরের দিকের পোর্শনটাতে দেখছি এপ্রিল থেকে ডিসেম্বরে পাওয়া যাচ্ছে, এই দিকে অক্টোবর থেকে মে, এখানে টাইফুনস এপ্রিল থেকে জানুয়ারি, হারিকেন্স মে থেকে নভেম্বর, এরিকার হারিকেন্স জুন থেকে নভেম্বর। ট্রপিক্যাল সাইক্লোনস হচ্ছে রেয়ার ইন সাউথ আটলান্টিক। আমাদের সাউথ আটলান্টিক ওশেনে কিন্তু ট্রপিক্যাল সাইক্লোনস প্রায় হয়ই না। এইখানেও কিছু কিছু আমরা লোকাল নাম আর একটা ম্যাপ দিয়ে দিয়েছি। এটা হারিকেন বলছে, এখানে আমাদের অস্ট্রেলিয়ার উপকূলে স্পেসিফিক্যালি নাম দেওয়া হয়েছে উইলিজ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জায়গাটাতে, জাপান, ইস্ট চায়না এই জায়গাগুলোতে টাইফুন। এটা হচ্ছে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম চপোলা ওভার দ্য অ্যারাবিয়ান সি, আরব সাগরের ওপরে 30শে অক্টোবর 2015 সালে মোডিস ইমেজ ক্যাপচার্ড বাই নাসাস অ্যাকোয়া স্যাটেলাইট। নাসার অ্যাকোয়া স্যাটেলাইট এই ছবিটা তুলেছিল। এটা উপগ্রহ চিত্র, স্যাটেলাইটের তোলা, কৃত্রিম উপগ্রহর দ্বারা তোলা। এটা আরব সাগরে চপোলা বলে একটি স্টর্ম হয়েছিল। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মাঝখানে একটা ছোট সার্কেল রয়েছে, যেই জায়গাটাই হচ্ছে কিন্তু লো প্রেশার সেন্টার, এবং এরকম স্পাইরাল মুভমেন্ট হচ্ছে, এরকম ঘুরছে, ঠিক আছে। নেক্সট, এটা হচ্ছে হারিকেন ক্যাটারিনা, আর রেয়ার সাউথ আটলান্টিক ট্রপিক্যাল সাইক্লোন ভিউড ফ্রম দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আন্তর্জাতিক যে গবেষণা কেন্দ্র আছে স্পেসে, ঠিক আছে, তো সেখানে 26শে মার্চ 2004 থেকে 4-এ এই ছবিটি তোলা হয়েছিল। আমরা আগেই বলেছি যে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে কিন্তু ট্রপিক্যাল সাইক্লোন ভীষণ একটা রেয়ার ঘটনা, ঘটে না স্বাভাবিক, সাধারণত খুব কম ঘটে। সেখানকার একটা, এটা স্পেস থেকে তোলা একটা ছবি। এবার আমাদের বুঝতে হবে যে কি কারণে এগুলো হয়, হোয়াট আর দ্য ফ্যাক্টরস ফর ফরমেশন। ফ্যাক্টরস ফর ফরমেশনের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে
সি সারফেস টেম্পারেচার, যেটা আমরা ছোট করে SST বলে থাকি। সি সারফেস টেম্পারেচার মানে হচ্ছে SST। এটা অনেক সময় জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই SST। সি সারফেস টেম্পারেচার অফ অ্যাটলিস্ট 26.5 ডিগ্রি সেলসিয়াস, ন্যূনতম 26.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাই, আর নিডেড ডাউন টু আ ডেপথ অফ অ্যাটলিস্ট 50 মিটার্স। জলের 50 মিটার গভীরতা পর্যন্ত তার তাপমাত্রা 26.5 ডিগ্রি হতে হবে। 26.5 ডিগ্রি না হলে এটা শুরু হতে পারবে না। ওয়াটার্স অফ দিস টেম্পারেচার কজ দ্য ওভারলাইং অ্যাটমসফিয়ার টু বি আনস্টেবল এনাফ টু সাস্টেইন কনভেকশন অ্যান্ড থান্ডারস্টর্মস। তাহলে এই তাপমাত্রাটা এতটা না হলে এখানে কিন্তু পরিচলন স্রোত সৃষ্টি করতে পারবে না। নেক্সট, র্যাপিড কুলিং উইথ হাইট। উচ্চতা বাড়ার সাথে সাথে খুব দ্রুত শীতল হতে হবে, which allows the release of the heat of condensation that powers a tropical cyclone. Heat of condensation টাকে রিলিজ করে। High humidity is needed, especially in the lower to mid troposphere, when there is a great deal of moisture in the atmosphere. তাহলে অনেক এখানে ময়েশ্চার আমরা পাই ট্রপোস্ফিয়ারে। কন্ডিশনস আর মোর ফেভারেবল ফর ডিস্টারবেন্সেস টু ডেভেলপ। হাই হিউমিডিটি মানে অনেক বেশি পরিমাণে আর্দ্রতা প্রয়োজন, নইলে কিন্তু এই কন্ডিশনসটা ডেভেলপ করবে না। লো অ্যামাউন্টস অফ উইন্ড শিয়ার আর নিডেড। বায়ুর যে প্রথমে যে গতিবেগটা কম হতে হবে, নইলে তো এটা তৈরি হতে পারবে না। আগে ইনিশিয়ালি যদি হালকা পরিমাণের উইন্ড শিয়ার হয় তবেই কিন্তু এটা ফর্ম করবে, কারণ হাই শিয়ার ইজ ডিসরাপটিভ টু স্টর্ম সার্কুলেশন। যদি বেশি পরিমাণে শিয়ার হয় তাহলে কিন্তু সেটা ডিসরাপটিভ হয়ে যাবে, মানে ফর্ম করতে দেবে না স্টর্মকে। ট্রপিক্যাল সাইক্লোনস জেনারেলি নিড টু ফর্ম মোর দ্যান 555 কিলোমিটার or 5 degrees of latitude away from the equator. নিরক্ষরেখা থেকে 5 ডিগ্রি উত্তর বা 5 ডিগ্রি দক্ষিণ, এখান থেকেই আমরা ক্রান্তীয় ঘূর্ণবাদগুলোকে দেখতে পাবো। তার কারণ হচ্ছে যে কোরিওলিস বল বা কোরিওলিস এফেক্ট যেটা আমাদের আছে সেটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে কাজ করে। মানে নিরক্ষীয় রেখার ওপরে তো কোরিওলিস বলের পরিমাণ শূন্য থাকে, তারপর যত আমরা উত্তর দিকে বা দক্ষিণ দিকে আসবো তত কোরিওলিস বল কিন্তু বাড়তে থাকবে। তো কোরিওলিস বল যত বাড়বে তত এটাতে একটা আবর্তন হওয়ার প্রবণতা থাকবে। কোরিওলিস বল কি? পৃথিবীর আবর্তনের জন্য যে বল সৃষ্টি হয় তাকে আমরা কোরিওলিস বল বলে থাকি। নেক্সট যেটা, আ ফর্মেটিভ ট্রপিক্যাল সাইক্লোন নিডস আ প্রি এক্সিস্টিং সিস্টেম অফ ডিস্টার্বড ওয়েদার। ট্রপিক্যাল সাইক্লোন শুরু হওয়ার আগে অলরেডি একটা ডিস্টার্বড ওয়েদার সেখানে থাকবে। সেই ডিস্টার্বড ওয়েদারটা যদি থাকে তাহলে আরও সুবিধাজনকভাবে এটা তৈরি হতো, কেননা ট্রপিক্যাল সাইক্লোন কিন্তু হঠাৎ করে তৈরি হতে পারে না। ইট ক্যানট ফর্ম স্পন্টেনিয়াসলি। Low latitude and low level westerly wind bursts can create favorable conditions for tropical cyclogenesis by initiating tropical disturbances. Tropical cyclone কিন্তু হঠাৎ করে সৃষ্টি হবে না। লো ল্যাটিটিউড বা নিম্ন অক্ষাংশ এবং লো লেভেল ওয়েস্টার্লি মানে পশ্চিমা যে বায়ুগুলো আছে, উইন্ড বার্স্টগুলো আছে, সেগুলো ফেভারেবল কন্ডিশনস দেয় ফর বাই ইনিশিয়েটিং ট্রপিক্যাল ডিস্টারবেন্সেস। ঠিক আছে? নেক্সট যেটা আমরা দেখছি সেটা হচ্ছে একটা স্ট্রাকচার। উত্তর গোলার্ধে একটা হারিকেনের স্ট্রাকচার। হারিকেন ইজ দ্য ট্রপিক্যাল সাইক্লোন। তো এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, ঘূর্ণবাতের কেন্দ্র যেটা হচ্ছে একদম নিম্নচাপটা, যেটা ঘূর্ণবাতের কেন্দ্র অঞ্চল, যেটাকে আমরা বলি ঘূর্ণবাতের চক্ষু বা আই অফ এ সাইক্লোন। এই আই অফ এ সাইক্লোন হচ্ছে ঘূর্ণবাতের সব থেকে শান্ত এলাকা। তাহলে কেউ যদি বা কোনো এলাকা যদি ঘূর্ণবাতের চক্ষুতে থাকে তাহলে কিন্তু সেখানে কোনো রকমের সে ঝড় বৃষ্টি সেরকম কিছু অনুভব করবে না। কিন্তু ঘূর্ণবাত তো একটা জায়গাতে দাঁড়িয়ে থাকে না যে আমরা ওই ঘূর্ণবাতের আইতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আর আমরা সেফ হয়ে গেলাম, সেটা তো হয় না। আমাদের ঘূর্ণবাত একটা জায়গা থেকে একটা জায়গাতে যায়, আর আমরা কি পড়লাম? ঘূর্ণবাতের সৃষ্টি কোথায় হয়? সমুদ্রে। এবং তার
ল্যান্ডফল হয়, মানে ঘূর্ণবাদ তখনই কমপ্লিট হবে যখন সে ল্যান্ডে এসে আছড়ে পড়বে এবং তার এনার্জি ল্যান্ডে এসে নিঃশেষিত হয়। কেননা সমুদ্রের ওপর যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু সে এনার্জি পেতেই থাকবে, এনার্জি পেতেই থাকবে, তার কারণ সমুদ্র তাকে আর্দ্রতা সাপ্লাই দিয়ে যাচ্ছে। তো যখনই সে ল্যান্ডে আসবে তখন তার কি হবে, সেখানে তার কিছু তার যোগান পাবে না, সে আর্দ্রতার যোগান পাবে না, হিউমিডিটি আর সাপ্লাইড হবে না, তখন সে আস্তে আস্তে কিন্তু ল্যান্ডফল হওয়ার পর তার আস্তে আস্তে গতিবেগ কমতে শুরু করবে, তার বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে, করে করে তার ডেথ হয়ে যাবে, ডেথ অফ দ্য সাইক্লোন। তো এটা একটা স্ট্রাকচার, এই আই অফ দ্য সাইক্লোন, এই আই আছে মাঝখানে, এই আইটা থাকবে। তারপরে এই জায়গাতে কি হচ্ছে, এই যে আমাদের ওয়ার্ম রাইজিং এয়ার, কারণ আমরা জানি এয়ার রাইজ করছে ওপর দিকে, ওয়ার্ম রাইজিং এয়ার, দুদিকে আউটফ্লো হবে, ঠিক আছে। এই তার পাশেগুলোতে ফিডার ব্যান্ডস, রেইন ব্যান্ডস এগুলো থাকবে। আর যেহেতু উত্তর গোলার্ধ, আমাদের কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তনটা হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন শুরু হবে, তবেই হবে এটা। কেননা আমাদের উত্তর গোলার্ধে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকেই কিন্তু বায়ুটা ঘুরবে। আর যদি এই সাইক্লোনটাই দক্ষিণ গোলার্ধে হতো তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে হতো, মানে ক্লকওয়াইজ হতো। আদারওয়াইজ আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে যেহেতু, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে আই অফ আ সাইক্লোন, তার পাশে আই ওয়াল থাকবে, আই ওয়ালের পরপর এই যে ফিডার ব্যান্ডসগুলো থাকবে, এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে। এবার যেহেতু সাইক্লোন মুভ করতে থাকে, তাহলে যে জায়গা এখন আই এর আন্ডারে আছে, কিছুক্ষণ পরেই কিন্তু সেই জায়গাটা কিন্তু পার্শ্ববর্তী যে রেন ব্যান্ডস, সেটার মধ্যে কিন্তু সেটা ঢুকে পড়বে। এবং ক্রান্তীয় ঘূর্ণবাদ ভীষণ বিধ্বংসী হয়, এদের গতিবেগ 300 থেকে 400 কিলোমিটার/আওয়ার পর্যন্তও চলে যেতে পারে। একটা অল্প এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করে, একটা বিশাল এলাকা হয় না, সারা একটা বিরাট দেশ জুড়ে এটা হচ্ছে না, একটা পার্টিকুলার অঞ্চলে হয়। এবং যেহেতু এটা একটা জায়গা থেকে একটা জায়গায় মুভ করে, সেই জন্যই এই ডিস্ট্রাকশনটা হতে থাকে। এবং যেখানে প্রথম আছড়ে পড়ে সেই জায়গা থেকে, যদি উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ে তো সেখানে সব থেকে বেশি হয়, তারপরে সেটা পশ্চিমবঙ্গের উপকূলে এলো, তারপরে সেটা বাংলাদেশে এলো। তাহলে যেভাবে আসছে সেই অনুযায়ী যদি সেটা ল্যান্ডের ওপর দিয়ে ট্রাভেল করে তাহলে কিন্তু তার গতিবেগ কমতে কমতে যাবে। কিন্তু যদি এটা সি এর ওপর দিয়েও কিছুটা অংশ ট্রাভেল করতে থাকে তাহলে কিন্তু সে এনার্জি নিতেই থাকবে। সি থেকে পুরোপুরি সাইক্লোন সরে না আসলে তার কিন্তু এনার্জি কমবে না। নেক্সট হচ্ছে, এটা একটা ট্রপিক্যাল সাইক্লোন ক্লাসিফিকেশন করা আছে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেওয়া হয় এবং সেগুলো সবই ডিপেন্ড করে তাদের গতিবেগের উপর। এটা স্ট্যান্ডার্ড একটা চার্ট, বায়ুর গতিবেগ কত কিলোমিটার/আওয়ার সেটার উপরে নির্ভর করছে। লেস দ্যান 59 কিলোমিটার/আওয়ার হলে আমাদের আমি শুধু ইন্ডিয়ার সাপেক্ষে যদি এখন শুধুমাত্র যদি আলোচনাটা করি, নর্থ ইন্ডিয়ান ওশেনের সাপেক্ষে, তাহলে ভালো করে দেয়। কি বলছে, লেস দ্যান 59 কিলোমিটার/আওয়ার হলে ডিপ্রেশন বলবে, জাস্ট ডিপ্রেশন। যদি বায়ুর গতিবেগ 59 কিলোমিটার/আওয়ারের কম হয় তাহলে তাকে আমরা ডিপ্রেশন। যদি বায়ুর গতিবেগ 59-এর থেকে বেশি এবং 69 পর্যন্ত হয় তখন তাকে বলবো গভীর নিম্নচাপ, ডিপ ডিপ্রেশন। প্রথমটা নিম্নচাপ, তারপরে ডিপ ডিপ্রেশন। তারপরে যদি গতিবেগ আমাদের ওই 70-এর থেকে ওই মোটামুটি এখানে যদি এটা মিডল পয়েন্ট আমরা ধরে নিই, তাহলে যদি ধরি 110, 75 থেকে 110 পর্যন্ত যদি, বা 70 থেকে 110 পর্যন্ত যদি হয় তখন তাকে বলবো আমরা সাইক্লোনিক স্টর্ম, ঠিক আছে। তারপরে যদি সেটা 110 থেকে 131 কিলোমিটার/আওয়ার পর্যন্ত হয় তখন তাকে বলবো আমরা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। তারপরে যদি সেটা আবার বেড়ে 131 থেকে 180 কিলোমিটার/আওয়ার পর্যন্ত চলে যায় তখন তাকে বলবো আমরা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। আরও গতিবেগ বাড়ছে, 180 কিলোমিটার/আওয়ার থেকে যদি সেটা 240 কিলোমিটার/আওয়ার হয় তাহলে সেটা হবে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। আর 240 কিলোমিটার/আওয়ারের থেকে বেশি গতিবেগ সম্পন্ন যে কোনো স্টর্মকে আমরা সুপার সাইক্লোনিক স্টর্ম, সুপার সাইক্লোনিক স্টর্ম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নর্থ ইন্ডিয়ান ওশেনের সাপেক্ষে নমেনক্লেচার। নর্থ ইন্ডিয়ান ওশেন আমাদের যে জায়গাটাতে আমরা প্রভাবিত হই সেটা একই রকমভাবে সাউথ ওয়েস্ট ইন্ডিয়ান ওশেনের আমার নামগুলো আলাদা। ডিপ্রেশনটাকে ডিস্টার্বড ওয়েদার, ডিপ ডিপ্রেশনকে দুটো ভাগ করেছে, একটাকে ট্রপিক্যাল ডিস্টারবেন্স, একটাকে ট্রপিক্যাল ডিপ্রেশন বলছে।
সাইক্লোনিক স্টর্মটাকে বলছে মডারেট ট্রপিক্যাল স্টর্ম, সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটা হয়ে যাচ্ছে সিভিয়ার ট্রপিক্যাল স্টর্ম, ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটা ওদের ট্রপিক্যাল সাইক্লোন, এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটা ইন্টেন্স ট্রপিক্যাল সাইক্লোন, আর সুপার সাইক্লোনিক স্টর্মটার নাম দিচ্ছে ওরা ভেরি ইন্টেন্স ট্রপিক্যাল সাইক্লোন। এগুলো ডিপেন্ড করছে কোথায় কোন দেশ বা তার সংলগ্ন যে সমুদ্রের সংলগ্ন যে দেশগুলি রয়েছে তারা কিভাবে নামগুলো দিচ্ছে। সিমিলারলি আমরা যদি একদম প্রথম কলামটা দেখি, যেটা উত্তর পূর্ব প্রশান্ত এবং উত্তর আটলান্টিক মহাসাগরের এলাকাটা, সেখানে কিন্তু 61 পর্যন্ত ট্রপিক্যাল ডিপ্রেশন বলছে, টোটাল এতগুলো ভাগকে ট্রপিক্যাল স্টর্ম বলছে। তারপরে ওদের 119 কিলোমিটারে উঠলে তবে ক্যাটেগরি 1 হারিকেন, 154 থেকে 176 হলে ক্যাটেগরি 2 হারিকেন, তারপরে ক্যাটেগরি 3 মেজর হারিকেন, তারপরে ক্যাটেগরি 4 মেজর হারিকেন, একদম 254 ওপরে গেলে তবে ক্যাটেগরি 5 মেজর হারিকেন। এইভাবে এটা কিন্তু নামগুলো পাল্টে যাচ্ছে। বায়ুর গতিবেগটা একটা স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়া আছে, এবার এলাকা ভিত্তিক তাদের নামকরণ আলাদা, তাদের ক্যাটেগরাইজেশন আলাদা, এই অনুযায়ী কিন্তু হচ্ছে। যে এলাকাগুলো, এই এলাকাগুলোই হচ্ছে সবথেকে বেশি আমাদের ট্রপিক্যাল সাইক্লোন কবলিত অঞ্চল, সেই অনুযায়ী তারা বায়ুর গতিবেগের সাপেক্ষে এই অ্যারেঞ্জমেন্টটা তারা নিজেদের মধ্যে করে নেয় এবং সেই এলাকার লোকজন সেইভাবেই এর পরিচয়টা দেয়। এই মানচিত্রটা দেখে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কোন কোন এলাকা আমাদের সাইক্লোন প্রোন। এই গোলাপি অঞ্চল যেগুলো রয়েছে, এই জায়গাগুলো হচ্ছে আমাদের সাইক্লোন প্রোন রিজন। তার মানে আমাদের দক্ষিণবঙ্গটা রয়েছে, পুরো দক্ষিণবঙ্গ রয়েছে, আমাদের উড়িষ্যা উপকূল, অন্ধ্রপ্রদেশের উপকূল, করমণ্ডল উপকূলটা রয়েছে, এদিকে কেরালার মালাবার উপকূলটা রয়েছে, এদিকে গুজরাট, মহারাষ্ট্রের ওপরের ভাগটা, মুম্বাই, ওই জায়গাগুলো কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে সাইক্লোন প্রোন এরিয়া। নর্মাল সাইক্লোন প্রোন এরিয়া হচ্ছে এটা ভারতবর্ষে। এইবার আমরা এখন এই নামকরণ শুনেছি অনেক, যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নয়, যখন আমাদের কোনো ঝড় হয়, আমাদের এলাকাতে আমি বলছি নর্থ ইন্ডিয়ান ওশন, যেহেতু আমরা নর্থ ইন্ডিয়ান ওশনে থাকি, নর্থ ইন্ডিয়ান ওশন এলাকাতে থাকি, 45 ডিগ্রি ইস্ট থেকে 100 ডিগ্রি ইস্টের মধ্যে আমাদের দেশ অবস্থিত। সেখানে ট্রপিক্যাল সাইক্লোনস আর নেমড বাই দ্য ইন্ডিয়া মিট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আইএমডি, যেটা নিউ দিল্লিতে আছে। when they are judged to have intensified into a cyclonic storm with 3-minute sustained wind speed of at least 63 km/h। এদের নামকরণ কখন দেওয়া হবে? এদের ন্যূনতম গতিবেগ যদি 63 km/h হয় এবং অন্তত 3 মিনিট ঝড়টা হয়, তবেই এরা একটা নাম পাবে। তাহলে নাম পাওয়ার যোগ্যতা কিভাবে নির্ধারিত হচ্ছে? ঝড়ের গতিবেগ ন্যূনতম 63 km/h হতে হবে এবং ন্যূনতম 3 মিনিট এই স্পিডটা মেনটেন করে থাকতে হবে। কারণ আমরা জানি যে ঝড় শুরু হলে কিন্তু টানা, আমি যদি বলি একটা ঝড়ের গতিবেগ 240 km/h, সেটা হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম সেই গতিবেগটা হয়েছে, তার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সেই গতিবেগটা থাকে না। শুরু থেকে শেষ পর্যন্ত সেই গতিবেগটা থাকলে সেই জায়গা নিশ্চিহ্ন হয়ে যাবে। যদি 240 km/h গতিবেগে যদি এরকম হতে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, তো 3 মিনিট থাকতে হবে 63 km/h। এখানে আমাদের এই এলাকাতে এই 45 ডিগ্রি পূর্ব থেকে 100 ডিগ্রি পূর্বর মধ্যে কোন কোন দেশ আছে? বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এরা নামকরণগুলো দিয়েছে। বাকি অনেক দেশই আছে, কিন্তু নামকরণের জন্য এরাই এগিয়ে এসেছিল। প্রত্যেকটা দেশ 8টা করে নাম দিয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা দেশ 8টা করে নাম দিয়েছে। এবং কটা দেশ রয়েছে আমাদের? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে মোট কটার নাম আছে আমাদের কাছে? 64টা নাম আছে, ঠিক আছে? কিভাবে নাম দেওয়া হয়? প্রথম ঝড়ের নাম হবে অনিল, তারপরে অগ্নি, তারপরে হিবারু, তারপরে পেয়ার, তারপরে বাজ, তারপরে ফানুস, তারপরে মালা, তারপরে মুক্তা। এগুলো সব আমাদের হয়ে গেছে। অগ্নি হয়ে গেছে, বিজলি হয়ে গেছে, আয়লাও হয়ে গেছে। আয়লা নামটা মালদ্বীপস দিয়েছিল, আমাদের এখানে সবথেকে বেশি প্রভাব পড়েছিল সুন্দরবন অঞ্চলটাতে। 3 নম্বর রোতাতে রয়েছে আয়লা, হয়ে গেছে। ফায়ানো হয়ে গেছে, এগুলো সব কিন্তু কমপ্লিট। হেলেন হয়ে গেছে, হুদহুদ হয়ে গেছে, ঠিক আছে? চপলা হয়ে গেছে, দেখেছি আমরা, আমি তো ছবি দেখালাম চপলার।
অক্ষি হয়ে গেছে, সাগর হয়ে গেছে, তিতলি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার দেখ ফণি হয়ে গেছে, বুলবুল হয়ে গেছে। দেখ লাস্ট যেটা আমরা পেলাম কি, আমফান বা উমফান, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চারণ করছিল। দেখ লিস্ট কিন্তু কমপ্লিট, লাস্ট এই আমফান ঝড়ে লিস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার তাহলে কি হবে আমাদের, নাম নাম কি করে দেব? এবার যেটা হয় যে আবার আমরা নতুন নামের লিস্ট, যদি আইএমডি তৈরি করে তাহলে নতুন নামের লিস্ট দেওয়া হবে। যদি কোনো কারণে নতুন নামের লিস্ট না দেওয়া হয়, দেখ এখানে লিখেই দিয়েছি আমি, দেয়ার আর 8 লিস্ট অফ নেমস উইচ আর ইউজড ইন সিকোয়েন্স অ্যান্ড আর নট রোটেটেড এভরি ফিউ ইয়ার্স। হাউএভার দ্য নেমস অফ সিগনিফিকেন্ট ট্রপিক্যাল সাইক্লোনস আর রিটায়ার। যে সাইক্লোনগুলো সাংঘাতিক ক্ষয়ক্ষতি করেছে, যেমন আয়লা, এই নামটা সম্ভবত আর রিপিট করা হবে না। কিন্তু অনেক ঝড়ই হয়েছে যেটাতে কিন্তু বিশেষ কিছু ক্ষতি হয়নি, হয়তো তারা সমুদ্রেতেই উদ্ভব হয়েছে এবং সমুদ্রতেই তারা বিলীন হয়ে গেছে, বা খুব সামান্য উপকূলবর্তী অঞ্চলে যে ঝড় বৃষ্টি করেছে সেই কারণে সেই নামগুলো হয়তো আবার ফিরিয়ে আনা হবে। দেখ আমফান শেষ, আমাদের ওয়েট করতে হবে যে আইএমডি কি করছে। যদি আবার আমরা দেখি অনিলে ফিরে এসছে, তাহলে বুঝবো যে আবার এই লিস্টটাই রিপিট হচ্ছে। যদি আবার কোনো ফ্রেশ লিস্ট পাওয়া যায় তাহলে আবার নতুন করে হবে। কিন্তু যা নিয়ম যে রোটেট করাই হয় নাম, মানে 64টা ঝড় কমপ্লিট হয়ে যাবার পর আবার সেই ঝড় কিন্তু আবার আমরা ফিরিয়ে দিচ্ছি। 64টা ঝড় হয়ে যাবার পর আবার পুনরায় সেই নামটা আমরা দিচ্ছি, ঠিক আছে। এই নামটা আমরা প্রথম থেকে শুরু করবো। যদি না শুরু করা হয় তাহলে আমাদের কাছে নতুন লিস্ট হবে। আর শুরু করলেও কোন নামগুলো বাদ দেবো, যে ঝড়গুলো খুব সিগনিফিকেন্ট ছিল, খুব সিগনিফিকেন্ট ট্রপিক্যাল সাইক্লোন যেগুলো ছিল সেগুলোকে কিন্তু আমরা বাদ দিই, ঠিক আছে। আমাদের এই যা লিস্ট বললাম তার মধ্যে 1999 সালের উড়িষ্যা সাইক্লোন ইজ দ্য স্ট্রংগেস্ট স্টর্ম টু হিট দ্য ইন্ডিয়ান কোস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্ট্রংগেস্ট ইন দ্য বেসিন টিল ডেট উইথ এ মিনিমাম সেন্ট্রাল প্রেশার অফ 912 মিলিবার। বুঝতে পারছিস, কেন্দ্রতে 912 মিলিবার প্রেশার, যেখানে আমাদের স্বাভাবিক চাপ কত, 1013, ঠিক আছে। 1013 মিলিবার আমাদের হচ্ছে স্বাভাবিক চাপ, সেখানে 912, তার মানে 100 মিলিবার চাপ কমে গেছে। তাহলে সেখানে কতটা ঝড়ের গতিবেগ বাড়তে পারে, মানে আমরা জানি হাই প্রেশার থেকে লো প্রেশার এর দিকেই বায়ু যাবে। তাহলে এত কম যদি তার বায়ুর চাপটা সৃষ্টি হয়ে থাকে তাহলে সেখানকার গতিবেগ সব থেকে বেশি। সাইক্লোন নার্গিস ইজ দ্য কস্টলিয়েস্ট সাইক্লোন। কস্টলিয়েস্ট কেন বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি ছিল। 1970 সালে ভোলা সাইক্লোন হয়েছিল, ডেডলিয়েস্ট সাইক্লোন, প্রচুর লোক মারা গেছে, 5 লাখ লোক মারা গেছে। আমাদের পশ্চিমবঙ্গের একটা লিস্ট দেখ, প্রথমে কিন্তু এরকম নাম ছিল, 1970 সালটাকেই ভোলা বলা হয়েছিল। বিওবি মানে বে অফ বেঙ্গল, সব বে অফ বেঙ্গল, এর বিওবি বিওবি বিওবি, ঠিক আছে। তারপরে আবার নামকরণ শুরু হলো, সিডার, রেশমি, আয়লা, কোমেন, রোয়ানু, মোরা, এগুলো। এখানে দেখ এই পর 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 এখানে আমাদের উইন্ডের স্পিডগুলো রয়েছে। দেখ কম আছে কিন্তু, কম, 185 ছিল, 110। বিওবি এখানে 3 যেটা, সেটা আবার 205, 215, 195, ঠিক আছে, 190, 100, 100, 215, এগুলো কিন্তু আলাদা 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 করে বেড়েছে। দেখ এই যে নামওয়ালা সাইক্লোনগুলোর আমরা যদি খেয়াল করি, সিডারেরটাই সব থেকে বেশি ছিল 2007 সালে যেটা হয়েছে, ঠিক আছে। 2007 সালে রয়েছে সেটা সব থেকে বেশি। আয়লার কিন্তু গতিবেগ বেশি ছিল না, কিন্তু তার ক্ষতির পরিমাণ অনেক বেশি ছিল। তার কারণ হচ্ছে সেই টাইমে জোয়ার এসছিল, জোয়ারের সাথে সাথে যদি ঘূর্ণবাদ হয় তাহলে সেই জলটা প্রচুর পরিমাণে উপকূলবর্তী অঞ্চলে ঢুকে গেছে, সেই কারণেই ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়েছে। এফেক্টস কি আছে আমাদের, ট্রপিক্যাল সাইক্লোনের কি এফেক্টস রয়েছে? তাহলে আমাদের এফেক্ট হচ্ছে, মেন এফেক্ট হচ্ছে হেভি রেন, স্ট্রং উইন্ড, লার্জ স্টর্ম সার্জেস অ্যাট ল্যান্ডফল অ্যান্ড টর্নেডোস। আফটার দ্য সাইক্লোন হ্যাজ পাসড, ডিভাস্টেশন অফেন কন্টিনিউস। ডিভাস্টেশন হতে থাকে, সাইক্লোন হয়ে যাওয়ার পরও ডিভাস্টেশন, মানে স্ট্যান্ডিং ওয়াটার, যে জলটা দাঁড়িয়ে থাকে তার থেকে আমাদের ডিজিজ হবে, ট্রান্সপোর্টেশন আর কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রয় হবে, হ্যাম্পারিং ক্লিন আপ অ্যান্ড রেস্কিউ এফার্টস। কী করে আমরা গিয়ে পৌঁছবো, ক্লিন আপ করবো, রেস্কিউ করবো, সেটা
when a cyclone hits it causes PST hazards. PST মানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি। প্রাইমারি যে হ্যাজার্ডটা থাকে সেটা হচ্ছে একদম ডিস্ট্রাকটিভ উইন্ড, ডেব্রিজ মানে ধ্বংসাবশেষ, স্টর্ম সার্জ, এগুলো কিন্তু হতে থাকে। সেকেন্ডারি হ্যাজার্ড ইজ ফ্লাডিং, fires, and of course fresh water flooding. Finally, tertiary hazards involve food prices that go majorly up. টার্সিয়ারি হচ্ছে একটা ঝড় হলো, তারপরে কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে, এগ্রিকালচার নষ্ট হয়ে গেছে, তখন কি হয়, খাদ্যের দাম, খাদ্যের মূল্য বৃদ্ধি হতে থাকে। তার ওয়াটার পয়জনিং হয়ে যায়, যেটা সুন্দরবনে হয়েছিল ওই হাইলার হওয়ার পর। During the last 2 centuries, tropical cyclones have been responsible for the deaths of about 1.9 million people worldwide. সারা পৃথিবীতে 1.9 মিলিয়ন পিপল কিন্তু মারা গেছে এখনো পর্যন্ত ট্রপিক্যাল সাইক্লোনে। 10,000 লোক প্রতি বছর মারা যায় ট্রপিক্যাল সাইক্লোন। Despite their devastating effects, tropical cyclones are also beneficial. এবার আমরা যদি ক্লাইমেটোলজিক অ্যাসপেক্ট থেকে দেখি, তাহলে ট্রপিক্যাল সাইক্লোন তো হওয়ার একটা কারণ আছে। তার কারণ হিট ট্রান্সফার, potentially bringing rain to dry areas and moving heat from tropics poleward. ট্রপিক্যাল অঞ্চলের যে তাপটা সৃষ্টি হয় সেই তাপটাকে রিলিজ করার জন্যই তো এই সাইক্লোন। এটা আমাদের যদি এখন মানুষ না থাকতো পৃথিবীতে, তখনও কিন্তু ট্রপিক্যাল সাইক্লোন হতো, তাই মানুষ থাকে বলেই বলছি যে এত ক্ষয়ক্ষতি হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, সেই কারণে। এটা হচ্ছে একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের ফ্রেমওয়ার্ক। এটা যে কোনো ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি, নট অনলি টু সাইক্লোনস বাট টু এনি সর্টস অফ ডিজাস্টার যেটা এনভায়রনমেন্টের সাপেক্ষে আমাদের হয়। আপাতত এই টপিকটার সাপেক্ষে এটা দরকার নেই, এটা দিয়েছি জাস্ট কারণ হচ্ছে ম্যানেজমেন্ট অফ দ্য সাইকেল, যে আমরা যদি ডিজাস্টার রিস্কটা বুঝি তাহলে তাকে কিভাবে আমরা মিটিগেট করব। যেরকম স্ট্রাকচারাল মেজার হিসেবে আমরা সাইক্লোনের শেল্টার তৈরি করে রাখি উঁচু জায়গাতে, লো লাইং এরিয়া থেকে লোকজনকে সরিয়ে নিয়ে গিয়ে উঁচু জায়গাতে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তাদেরকে রিস্কটা, তাদের ইন্স্যুরেন্সটা, ক্রপস যদি হয় তারা যদি ইন্স্যুর করাতে পারে, ফান্ডিং সাপ্লাই করা, এইগুলো করা, আর কিছু। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমরা যদি আগের থেকে রিস্ক ম্যাপিং, রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক মনিটরিং করে রাখতে পারি, ডিজাস্টার ওয়ার্নিং দেওয়া হয়, এখন কিন্তু অনেক আগের থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, ওয়ার্নিং ব্যবস্থা খুব উন্নত হয়েছে, কমিউনিকেশন সিস্টেম উন্নত হয়েছে, তাহলে আগের থেকে যদি সতর্কতা দেওয়া যায় তাহলে কী হবে, প্রাণহানিটা আটকাতে পারা যাবে। আমি তো ওই এলাকার এগ্রিকালচারাল ক্রপসগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে চলে যেতে পারবো না, কিন্তু তার যে আমাদের যে রিস্ক ম্যাপিংটা করা থাকলে বা ডিজাস্টার ওয়ার্নিংটা পেয়ে গেলে আমরা লাইফটা যেটা আছে সেই লাইফটাকে আমরা অনেকটা ক্ষেত্রে বাঁচাতে পারবো। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে CBDM, কমিউনিটি বেসড ডিজাস্টার ম্যানেজমেন্ট। আমাদের কমিউনিটিকে বুঝতে হবে, যে কমিউনিটিকেই লিডারশিপ নিতে হবে। যে এলাকা বন্যা কবলিত, যে এলাকা সাইক্লোন কবলিত এলাকা, সেই লোকাল লোকজনদের মধ্যেই অ্যাওয়ারনেসটা থাকতে হবে। যে এলাকাতে প্রায়শই ঝড় হয় তারা কিন্তু তাদের এমার্জেন্সি কিছু জিনিস সব সময় রেখে দেয়, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাক, অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাক, মার্কশিটস থাক, কিছু টাকা পয়সা, কিছু ড্রাই ফুডস দিয়ে সবসময় রেডি রাখতে হবে তাদেরকে, কিছু ক্লোথস, এগুলো রেডি রেখে যাতে ওটা শুরু হলেই যাতে তারা কুইকলি বেরিয়ে আসতে পারে। তার কারণ তার বাড়ির আসবাবপত্র নিয়ে তো সে আর বেরিয়ে আসতে পারবে না। তাহলে এটা করা থাকলে তা খুব তাড়াতাড়ি যখনই ইভাকুয়েশন হবে তখনই কিন্তু তাড়াতাড়ি তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। স্কুলসকেই এন্ট্রি পয়েন্ট করতে হবে এই CBDM-এ। ছেলে মেয়েদের স্কুল লেভেল থেকে বোঝাতে হবে যে একটা ডিজাস্টার যদি হয় তাহলে কিভাবে তোমরা সেটাকে অ্যাডজাস্ট করবে, কিভাবে তোমরা সেটাকে ডিল করবে, তবেই তারা কিন্তু সমাজটাকে উন্নত করতে পারবে। জাপানের প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে কি করে ওদের আর্থকুয়েক ওদেরকে ট্রেন আপ করতে, কারণ ওরা তো মিনিটে হয়তো আর্থকুয়েক ফেস করে, ওরা এতটাই আর্থকুয়েক কবলিত অঞ্চলে, হয়তো ওদের মাসে 2 বার ওরা শেকিং ফিল করে। তো কি করতে হবে ওদের আর্থকুয়েক হলে, সুনামি আসলে কি করতে হবে, সাইক্লোন টাইফুনস হয় ওখানে কি করতে হবে, তাহলে এই ট্রেনিংগুলো কিন্তু ওদের একদম ছোটোবেলা থেকে দেওয়া হয় প্রত্যেকটা স্কুলে। তাই সেই রকমভাবে যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের ট্রেনিং যদি আমাদের এখানে দেওয়া হয় তবেই কিন্তু এই জিনিসগুলোকে আমরা ডিল করতে পারি।
তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্স করেছে বলেই কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু অনেক বেটার জায়গাতে এসেছে। তো ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে গেলে সমাজের মধ্যেই জিনিসটাকে ছড়াতে হবে। ইউ হ্যাভ টু স্প্রেড দ্য কালচার অফ প্রিপেয়ার্ডনেস। আমরা কিভাবে তাদেরকে প্রিপেয়ার করব, সেই প্রিপারেশনটা আমাকে সমাজের মধ্যে কিন্তু ছড়াতে হবে। তাহলে এই আজকের টপিকটা এখানে এতটা পর্যন্তই আমরা আজকে এন্ড করে দিচ্ছি।